নমস্কার শ্রোতা বন্ধুরা, কেমন আছেন সবাই? রিসাইটেশন অ্যান্ড মোর চ্যানেল থেকে আমি স্বাতী আবার নতুন গল্প নিয়ে চলে এসেছি, কিন্তু গল্পটা খুব পুরনো। আজকে শৈলজানন্দ মুখোপাধ্যায়ের লেখা গল্প পড়ে শোনাব। আজকের গল্প অসমাপ্ত। রাখাল মাস্টারকে লইয়া গল্প লেখা চলে কিনা কে জানে। রাখাল মাস্টার স্কুলের মাস্টার নয়, পোস্টমাস্টার। আমি গল্প লিখি এবং সেই সব গল্প কাগজে ছাপা হয় শুনিয়া অবধি রাখাল মাস্টার আমায় কতদিন কতবার যে তাহাকে লইয়া গল্প লিখিয়া দিতে বলিয়াছে তাহার আর ইয়ত্তা নেই। একটি একটি করিয়া সে তাহার জীবনের প্রায় সমস্ত ঘটনাই আমাকে বলিয়াছে, কিন্তু সেগুলিকে পরের পর সাজাইয়া কেমন করিয়া যে গল্পের আকারে লিখিয়া ফেলিব তাহা আমি আজও ঠিক করিয়া উঠিতে পারি নাই। এই বলিয়া গল্পটি একবার আরম্ভ করিয়াছিলাম। দেখিতে নাদুস নুদুস, ন্যালা ক্যাবলা গোছের চেহারা, চোখে নিকেলের ফ্রেম দেওয়া চশমা, মাথার চুলগুলি ছোট ছোট করিয়া কাটা। রাখালকে দেখিলে ঠিক পাগল বলিয়া মনে হয়। এই পর্যন্ত শুনিয়াই তো রাখাল মাস্টার চটিয়া আগুন। বলিল, না, তোকে লিখতে হবে না, তুই যা, মিছে কথা বানিয়ে বানিয়ে এমনি করেই লিখিস তোরা, তা আমি জানি বলিয়া খানিকক্ষণ মুখ ভারী করিয়া বসিয়া থাকিয়া চশমার ফাঁকে একবার চোখ দুইটি তুলিয়া বলিল, যা বাপু যা, তুই এখন বিরক্ত করিস নে, আমার হিসেব ভুল হয়ে যাবে, বেরো তুই এখান থেকে। বলি, ছোট কেন মাস্টার, শোনোই না শেষ পর্যন্ত। হ্যাঁ, খুব শুনেছি বলিয়া কলমটা মাস্টার তাহার কানে গুঁজিয়া রাখিয়া সোজাসুজি আমার মুখের পানে তাকাইয়া বলিল, পাগল কাকে বলে জানিস? না অমনি লিখে দিলেই হলো? হাসিয়া বলিলাম, পাগল তো লিখিনি, লিখেছি পাগলের মতো, ওই একই কথা বলিয়া হাত নাড়িয়া আমাকে সে চুপ করাইয়া দিয়া বলিল, পাগল বলে কাকে জানিস? পাগল বলে তোদের গাঁয়ের ওই নিবারণ মুখুজ্জেকে। 24 ঘন্টা বউ আর বউ। সেদিন বলি, ও হে নিবারণ, বসো, তামাক টামাক খাও। ঘাড় নেড়ে বললে, না ভাই, উঠি, বেলা হয়ে গেছে, বউ বকবে। ওই ওদের বলে পাগল, বুঝলি? বলিয়া কান হইতে কলমটি আবার তাহার হাতে লইয়া নিশ্চিন্ত মনে মাস্টার তাহার কাজ আরম্ভ করিতেছিল। হঠাৎ কি মনে হইল, আবার মুখ তুলিয়া চাহিয়া বলিল, মিছে কথা না লিখলে তোদের গল্প লেখা হয় না, তবে কাজ নেই বাবু লিখে, মিছে কথা আমি ভালোবাসি না। সেই দিন হইতে কিছুই আর লিখি নাই। ধানের মাঠের উপর দিয়া প্রায় ক্রোশখানেক পথ হাঁটিয়া প্রকাণ্ড একটা বন পার হইয়া গ্রামের শেষে গুটি কয়েক আম গাছের তলায় সেই ছোট্ট পোস্ট অফিসটিতে প্রায় আমাকে যাইতে হয়। কোনোদিন হয়তো দেখি দরজায় খিল বন্ধ করিয়া পোস্ট অফিসের মেঝের উপর তালপাতার একটি চাটাই বিছাইয়া রাখাল মাস্টার তাহার হিসেব লইয়া ব্যস্ত হইয়া পড়িয়াছে। চারিদিকে কাগজ ছড়ানো, উড়িয়া যাইবার ভয়ে কোনোটার উপর প্রকাণ্ড একটি মাটির ঢেলা, কোনোটার উপর আস্ত একখানা ইঁট, কোনোটা বা পায়ের নিচে চাপা দেওয়া। মুখে বিরক্তির ভাব, ঝড় বাতাসের উদ্দেশ্যে যাহা মুখে আসিতেছে তাহা বলিয়া অশ্লীল ভাষায় গালাগালি দিতেছে, আর আপন মনেই কাজ করিতেছে। হাসি আর কিছুতেই চাপিয়া রাখিতে পারি না। অবশেষে অতি কষ্টে হাসি চাপিয়া বলি, ওহে মাস্টার, দরজাটা একবার খুলবে নাকি? আর যাই কোথা, ভিতর হইতে মাস্টারের চিৎকার শোনা গেল, তা আবার খুলব না, সময় নেই, অসময় নেই, বেরো বলছি, পালা এখান থেকে, নইলে খুন করে ফেলবো। ব্যাস, চুপ। কাগজের খুসখুস শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। কিয়ৎক্ষণ পরে ভাবিলাম আর একবার ডাকি, কিন্তু ডাকিতে হইল না। জানলার কাছে খুট করিয়া শব্দ হইতেই তাকাইয়া দেখি রাখাল মাস্টার কোমরে হাত দিয়া দাঁড়াইয়া আছে। চোখাচোখি হইবা মাত্র বলিয়া উঠিল, 13.5 আনা পয়সার গোলমাল, বুঝলি? অসুখ বেটা পিয়ন, আমি তার চাকরির মাথাটি খেয়ে দিচ্ছি, দেখ। অত সব দেখিবার অবসর তখন আমার নাই। সন্ধে হইয়া আসিতেছে, অতখানা পথ আবার আমার একা ফিরিয়া যাইতে হইবে। বলিলাম, দৌড়টা একবার খোলো মাস্টার, চিঠিপত্রগুলো দেখেই আমি চলে যাব। কেন জানি না হঠাৎ সে প্রসন্ন হইয়া দরজা খুলিয়া দিল। ভিতরে ঢুকিলাম। সেদিনের ডাকের চিঠিপত্রগুলো ছিল একটা খাটিয়ার নিচে। রাখাল মাস্টার আঙুল বাড়াইয়া দেখাইয়া দিয়া বলিল, দেখিস যেন আর কারো চিঠি নিস নে। অবাক হইয়া তাহার মুখের পানে তাকাইলাম। এমন কথা সে আমাকে কোনো দিন বলে না।
মাস্টার বলিল, কত সব মজার মজার চিঠি থাকে তো জানিস? হ্যাঁ, তুই তো কোন ছাড়, খামটাম খোলা টোলা পেলে এক একদিন আমিই দেখি, দেখে আবার বন্ধ করে দিই। শুনবি তবে? একদিন একটা মেয়ে লিখেছে। বলিয়া সে শতচ্ছিন্ন দড়ির খাটিয়াটির উপর চাপিয়া বসিয়া হয়তো কোনো মেয়ের চিঠির গল্প আরম্ভ করিতেছিল। আমার মাত্র দুখানি চিঠি হাতে লইয়া বলিলাম, থাক, ও গল্প তোমার আর একদিন শুনবো, আজ উঠি। তা উঠবি বই কি, নিজের কাজ তো সারা হয়ে গেছে, যা বলিয়া সে একরকম জোর করিয়া আমার ঘাড় ধরিয়া দরজাটা পার করিয়া দিয়া আবার ভিতর হইতে খিল বন্ধ করিয়া দিল। আর একদিন অমনি চিঠির খোঁজে ডাকঘরে গিয়াছি, দেখিলাম দরজা বন্ধ। ভিতরে স্বামী স্ত্রীতে ঝগড়া শুরু হইয়াছে, তুমুল ঝগড়া। কি লইয়া ঝগড়া সূত্রপাত বাহির হইতে কিছু বুঝা গেল না। রাখাল মাস্টার ক্রমাগত নিজেকে সাধু প্রতিপন্ন করিবার চেষ্টা করিতেছে, আর স্ত্রী বলিতেছে, না, তুমি সাধু নও, তুমি ভণ্ড, তুমি বদমাস, তুমি শয়তান। অবশ্য মুখ দিয়া যে ভাষা তাহাদের অনর্গল বাহির হইতেছে তাহা শুনিলে কানে আঙুল দিতে হয়। দুজনেই সমান, যেমন স্বামী তেমনি স্ত্রী, কেউই কম যান না। নিতান্ত অসময়ে আসিয়া পড়িয়াছি। একবার ভাবিলাম চলিয়া যাই, আবার ভাবিলাম হেতুখানা পথ হাঁটিয়া আসিয়া ডাক না দেখিয়াই বাড়ি ফিরিয়া গেলে আফসোসের আর বাকি কিছু থাকিবে না, যা থাকে কপালে বলিয়া কাশিয়া গলাটা একবার পরিষ্কার করিয়া লইয়া ডাকিলাম, মাস্টার। উভয়েরই গলার আওয়াজ তৎক্ষণাৎ বন্ধ হইয়া গেল। এত সহজে বন্ধ হইবে ভাবি নাই। দরজা খুলিয়া রাখাল মাস্টার মুখ বাড়াইয়া বলিল, ও তুই আয়, তোর আজ মেলা চিঠি। মাসের প্রথম কয়েকখানা মাসিকপত্র আসিয়াছিল, হাতে লইয়া সেদিন আর দেরি না করিয়াই উঠিতেছিলাম। রাখাল মাস্টার বলিল, বস, কথা আছে। বাধ্য হইয়া বসিতে হইল। জিজ্ঞাসা করিলাম, কী কথা? মাস্টার বলিল, শুনেছিস ঝগড়া আমাদের? বলিলাম, শুনেছি, কিন্তু বুঝতে কিছু পারিনি। মাস্টার তিরস্কার করিতে লাগিলেন, বুঝতে পারিসনি কীরকম? তুই না গল্প লিখিস, এটা একটা কচি ছেলে তো বুঝতে পারে। কি জবাব দেব বুঝিতে না পারিয়া চুপ করিয়া রহিলাম। মাস্টার বলিল, শোন তবে, ও হতভাগী যদি অমনি করে তো ওর মুখে আমি নুড়ো জেলে দেব না তো কি করব? অন্তরাল হইতে মাস্টার গিন্নির কণ্ঠস্বর শোনা গেল, হ্যাঁ, তা আবার দেবেন না? মরি মরি কি গুণে স্বামী গো। ওই শোন বলিয়া আঙুল বাড়াইয়া মাস্টার বলিল, গলার আওয়াজ শুনেছিস? কাঠে যেন চোট মারছে। এবারেও গৃহিণী কি যেন বলিলেন, কিন্তু কথাটা ভালো বুঝা গেল না। মাস্টার তখন বলিতে লাগিলেন, শোন তবে আসল কথাটাই বলি। একদিন একটা খামের চিঠি দেখলাম, মুখটা ভালো করে আঁটা হয়নি, সরিয়ে রাখলাম। এই গাঁয়েরই চিঠি, নিতাই গাঙ্গুলি কয়লা খাদে চাকরি করে, লিখেছে তার বউয়ের কাছে। নিতাইয়ের বয়স এই তোদেরই বয়সী হবে, ছোকরা বয়স, বউটিও তেমনি। ভাবলাম পড়েই দেখি না কি লিখেছে। আহা, সে কি লেখা রে! হ্যাঁ, বিয়ে করা সার্থক, বউকে যদি অমনি চিঠি না লিখতে পারলাম। দেখ, ওই দেখ আমার বাড়িতে, বলিয়া মাস্টার আরেকবার তাহার গৃহিণীর উদ্দেশ্যে আঙুল বাড়াইয়া বলিল, ওকে চিঠি লিখব কি? বিয়ে করা ইস্তক আজ পর্যন্ত মুখে আমার লাথি ঝাঁটাই মারছে, যেমন পেঁচার মতো চেহারা তেমনি গুণ। বলে কিনা, হতভাগা, তোর সঙ্গে আমার বিয়ে না হলে আমি সুখী হতাম। বলি তাই, যা না বাপু, যেখানে খুশি তোর চলে যা, যাকে খুশি বিয়ে করগে যা, আমার হারটা জুড়ো। কিন্তু ক্ষমতা নেই। হ্যাঁ হ্যাঁ, তখন বলে কি না, হ্যাঁ যাব, মেয়ে মানুষের যাবার পথ যে নেই রে পোড়ার মুখো, আমি মরবো, মরে ভূত হয়ে এসে তোর ঘাড় মটকাবো, দেখে নিস। এই তো বাক্যি। যাক, শোন তবে আসল কথাটাই শোন, বলিয়া মাস্টার একটা ঢোক গিলিয়া একবার এদিক ওদিক তাকাইয়া বলিল, নিতাইয়ের যেমন বুদ্ধি, দেখ না, চিঠির ভেতর এখানে 10 টাকার নোট বউকে পাঠিয়েছে। ভাবলাম নোটখানা দিই মেরে, ধরবার ছোবার তো কিছু নেই। তখন আমার সংসারে যা কষ্ট রে, সে আর কি বলবো। 25টি টাকা মাইনে, তাই থেকে বোনের তত্ত্ব পাঠালাম 10 টাকার, বাকি 15টি টাকায় আর কদিন চলে। ব্যাস, নোটখানা সরিয়ে রেখে খেতে গেলাম। খেতে বসে ভাত আর রোচে না, হাত যেন মুখে আর উঠতেই চায় না, এই খালি খালি ওই নোটটার কথাই মনে হয়। বলি, না বাবা, এ অস্বস্তিতে কাজ নাই। আধ খাওয়া করে উঠে পড়লাম। বউ বলল, ও কি গো, এ আবার কি ঢং? বললাম, থামো,
ব্যাস, তৎক্ষণাৎ উঠে গিয়ে নোটখানা আবার তেমনি খামের ভেতর পুরে আটা দিয়ে এঁটে নিজেই হাতে নিয়ে বেরিয়ে পড়লাম। নিতাই গাঙ্গুলি দরজায় গিয়ে ডাকলাম নিতাইয়ের বউকে। বউ ছেলে মানুষ, কিছুতেই আসতে চায় না। বললাম, এসে ওই দরজার পাশে দাঁড়াও মা, তাহলেই হবে, আমি পোস্টমাস্টার। নিতাইয়ের বউ ঘোমটা টেনে এসে দাঁড়ালো। বললাম, এই নাও মা, তোমার চিঠি নাও, চিঠির ভেতর 10 টাকার একটি নোট আছে। চিঠিখানি বউ হাতে করে নিলে। বললাম, নিতাইকে বারণ করে দিও বৌমা, এমন করে টাকা পাঠালে টাকা মার যায়। ঘাড় নেড়ে বউ বলল, বেশ। বাবা, বাঁচলাম। এতক্ষণে নিশ্চিন্ত হয়ে বাসায় ফিরে এসে বললাম, দাও এবার ভাত দাও, খাবো। বউ জিজ্ঞেস করলো, কি হয়েছে বলো দেখি। আগাগোড়া সব কথা বললাম বউকে। বউ বলে, কি জানিস? কি বলে? বলিয়া মাস্টারের মুখের দিকে তাকাইয়া রহিলাম। মাস্টার হাসিল, বলিল, তবে আর তুই লেখক কিসের রে? বলিয়া মাস্টার আবার আরম্ভ করিল। ফোড়ার মুখী বলে কি না, ওরে আমার কে রে সাধু শ্যাওড়া গাছ, টাকা তুমি নিলে না কেন? ব্যাস, এই নিয়ে হলো ঝগড়া, বুঝলি এবার? ঘাড় নাড়িয়া বলিলাম, হ্যাঁ। মাস্টার রাগিয়া উঠিল, বলিল, ছাই বুঝলি, কিছুই বুঝিসনি, বুঝেও কি তুই ওকে নিয়ে আমায় ঘর করতে বলিস? হাসিয়া বলিলাম, কি বলবো তাহলে? কি বলবি? বলিয়া মাস্টার আমার মুখের দিকে তাকাইয়া দাঁত কিশমিশ করিয়া বলিল, বলবি খ্যাংরা মেরে বাড়ি থেকে দূর করে দিতে। পোস্ট অফিস ও মাস্টারের ফ্যামিলি কোয়ার্টারের মাত্র একটি দেওয়ালের ব্যবধান। দেওয়ালের ওপার হইতে শোনা গেল, হে ভগবান, হে ভগবান, এমন স্বামীর হাত থেকে আমায় নিষ্কৃতি দাও ভগবান, চিরজন্মের মতো নিষ্কৃতি দাও, হে হরি, হে মধুসূদন, বলিয়া মটমট করিয়া আঙুল মটকানোর শব্দ আর কান্না। রাখাল মাস্টার উঠিয়া দাঁড়াইল, বলিল, চল, আর 24 ঘন্টা আমি কত শুনবো, চল তোকে খানিকটা এগিয়েই দিয়ে আসি, চল। তখন সূর্যাস্ত হইতেছে, বাড়ি ফিরিতে হয়তো রাত্রিই হইবে। বাইরে আসিয়া দেখি অস্ত সূর্যের স্তিমিত রশ্মি মেঘে মেঘে প্রতিফলিত হইয়া সারা আকাশটাকে বিচিত্র বর্ণে রঞ্জিত করিয়া তুলিয়াছে। সম্মুখে হরিতকি, শাল ও মহুয়ার বন। তখন ফাল্গুন মাস, সুচিক্কণ মসৃণ পত্রভারাবনত বিপ্রেক্ষ শ্রেণী, শাল ও মহুয়া ফুলের গন্ধে ভরা বাতাস, ঢেউ খেলানো অসমতল ভূমিখণ্ডের উপর সম্মুখে কয়েকঘর সাঁওতালের বস্তি। তাহারই পাশ দিয়া সংকীর্ণ একটি পথরেখা আঁকিয়া বাঁকিয়া বনে গিয়া প্রবেশ করিয়াছে। সেই পথ ধরিয়াই নীরবে চলিতেছিলাম। রাখাল মাস্টার হঠাৎ জিজ্ঞাসা করিয়া বসিল, আরে লিখছিস কিছু? লিখেছিস? কি? বারে, ভুলে গেলি এরই মধ্যে? সেই যে বলেছিলাম। হাসিয়া বলিলাম, তোমার গল্প? মাস্টার শুধু ঘাড় নাড়িয়া সম্মতি জানাইল। বলিলাম, না, তোমার গল্প আমি আর লিখব না। মাস্টার সে কথায় কান দিল না, বলিল, কেন লিখবি না? লিখবি, লিখবি, তবে সত্যি কথা লিখিস বাপু। এই ধর, আমার বউটার কথা লিখবি আগে। লিখবি যে ওর মতো খারাপ মেয়ে আর দুনিয়ায় নেই, মাগিটার থেকে পালাতে পারলে আমি বাঁচি। নিজের চোখেই তো দেখে এলি, তোকে আর বেশি কি বলবো। বলিলাম, আচ্ছা তুমি এবার যাও, নইলে ফিরতে তোমার রাত হবে। হোক না, বলিয়া রাখাল মাস্টার আমার কাঁধে হাত দিয়া ঈষৎ হাসিল। বলিল, অন্ধকারে সাপে কামড়াবে? কামড়াক না, বাঁচতে আর ইচ্ছে নেই। মায়েরই বলছি, বউটার জ্বালায় এক একদিন মনে হয় আমি মরি। বলিয়াই সে ফিরিয়া যাইবার জন্য পিছন ফিরিল। বলিল, আসি তবে, লিখিস কিন্তু। সম্মতি দিয়া তো বাড়ি ফিরিলাম। লিখিবার চেষ্টাও যে করি নাই তাহা নয়। লিখিয়াছিলাম, 25টি টাকা মাত্র বেতন। রাখাল মাস্টারের পোস্টমাস্টারি করিবার কথা নয়, অদৃষ্টের বিড়ম্বনা। বড়লোকের ছেলে নয়, ছেলে নিতান্ত গরিবের, তাও যদি বাবা বাঁচিয়া থাকিতেন। শৈশবে পিতৃহীন বালক, মামার বাড়িতেই মানুষ। মামা মস্ত বড়লোক, প্রকাণ্ড অট্টালিকা, দাস দাসী, লোকজন, 3-3টে মোটর কার। তাহারই একটিতে চড়িয়া প্রত্যহ বৈকালে রাখাল বেড়াইতে যায়। যেমন পোশাক তার তেমনই চেহারা। লোকে দেখে আর বলে, ব্যাটার কপাল ভালো। মামা বিবাহ দিলেন। গরিব ঘরের অনাথা একটি মেয়ে। মেয়ের অভিভাবিকা ছিলেন এক পিসি। মামা নিজে মেয়ে দেখিতে গিয়াছিলেন।
মেয়ের পিসি বলিলেন, তাই তো বাছা, ছেলেটির মা নেই, বাপ নেই, তার উপর মামার কাছে মানুষ। মামা বলিয়াছিলেন, সেজন্য আপনি নিশ্চিন্ত থাকুন বেয়ান, মামা তার অর্ধেক সম্পত্তি ভাগ নেকে দিয়ে যাবে। হয়তো দিতেন, কিন্তু এমনই রাখালের অদৃষ্ট যে তিনি কিছু না দিয়াই মরিলেন। রাখাল বোনের ছেলে, সুতরাং বলিবার কিছু নাই। কিছুদিন পরেই দেখা গেল সে তার স্ত্রীকে লইয়া পথে আসিয়া দাঁড়াইয়াছে, নিরবলম্ব, নিঃসহায়, নিঃসম্বল রাখাল। তাহার পর সেসব অনেক কথা বলিতে গেলে সপ্তকাণ্ড রামায়ণ হয়। পথে পথে ঘুরিয়া ঘুরিয়া অনেক দুঃখ কষ্ট পাইয়া শেষে বহুদিন পরে রাখাল একটি চাকরি পায়, পোস্ট অফিসের পিয়ন। তাহার পর পিয়ন হইতে হয় পোস্টমাস্টার। কিন্তু এই যে দুঃখ দুর্ভোগ, ইহাও হয়তো সে নীরবে সহ্য করিতে পারিত যদি সঙ্গিনীটি হইত তাহার মনের মতন। রাখাল বলে, সে দুঃখের কথা আর বলো না ভাই, মেয়েটা আমাকে ভালোবাসে না। ভালোবাসলে এত ঝগড়াঝাঁটি, এত কথা কাটাকাটি হয় না কখনো। এই পর্যন্ত লিখিয়া রাখিয়াছিলাম। লেখা কাগজগুলা প্রায় প্রত্যহই সঙ্গে লইয়া যাইতাম। ভাবিতাম মেজাজ ভালো থাকিলে মাস্টারকে একদিন পড়িয়া শোনাইব, কিন্তু পড়া আমার আর কোনো দিন হইয়া উঠিল না। ভালো মেজাজে রাখাল মাস্টারকে পাওয়া বড় কঠিন। যেদিন যাইতাম শুনিতাম কেহ না কেহ তাহাকে বড় বিরক্ত করিয়া গেছে। বিরক্ত করিবার লোকের অভাব নাই। কেহ একখানা পোস্টকার্ড কিনিতে আসিলেও মাস্টার তাহাকে দাঁত খিচাইয়া তাড়িয়া মারিতে ওঠে। অথচ পোস্ট অফিসে নানা প্রয়োজনে লোকজন আসিবেই। গ্রামে তাহার দুর্নামের এক শেষ। সবাই বলে, এমন বদমেজাজি লোক বাবা আমরা জীবনে কখনো দেখিনি। ওর নামে সবাই মিলে একটা দরখাস্ত না করলে আর উপায় নেই। কথাটা শুনিয়া বড় দুঃখ হইয়াছিল। মাস্টারকে একদিন বলিয়াছিলাম, দেখো মাস্টার, পোস্ট অফিসের কাজে যেসব লোকজন আসবে তাদের সঙ্গে তুমি ওরকম ধারা ব্যবহার করো না, এতে তোমার ক্ষতি হবে। ক্ষতি? কি বললি? ক্ষতি বলিয়া সে আমার মুখের পানে তাকাইয়া জবাব দিয়াছিল, না, ক্ষতি আমার কেউ করতে পারবে না, তা তুই দেখে নিস। অনেকে অনেক চেষ্টাই করেছিল কিন্তু পারেনি। উল্টে পিয়ন থেকে পোস্টমাস্টার, ভগবান আমার সহায় আছেন। এই বলিয়া মাস্টার চোখ বুজিল, বলিল, ভগবান সহায় না থাকলে দেখ, আমি যে কারো ক্ষতি কোনো দিন করিনি রে, আমার ক্ষতি কেউ করবে না, দেখিস। ক্ষতি যা কিছু আমার করার তা উনি করেছেন। বলিয়া সে তাহার অন্তঃপুরের দিকে অঙ্গুলি নির্দেশ করিয়া বলিল, চুপ, শুনতে পেলে কিছু বাকি রাখবে না। চুপ করিয়াই ছিলাম। মাস্টার কিন্তু চুপ করে নাই, বলিতে লাগিল, গাঁয়ের লোক আমার বদনাম করে না? তা তো করবে, বেটারা নিমো খারাম, আমি সাচ্চা মানুষ কি না? ওই দেখ, ওই রেজিস্ট্রারি চিঠিখানা ফেলে রেখেছি। কেন রেখেছি জানিস? ওই অবিনাশ বেটার কাছে সেদিন আমি চাল কিনতে গেলাম। শুনলাম নাকি বেটার টাকায় 10 করে চাল বেচছে। আমায় দেখে বলে কি না, না ঠাকুর, চাল আমি আর বিক্রি করব না। টাকায় 10 করে তো নয়, টাকায় 8 অনেকক্ষণ চেঁচামেচির পর বললাম, তা 8 দে না রে বাপু, ঘরে যে গিন্নি আমার জল চড়িয়ে বসে আছে। অবিনাশ ঘাড় নেড়ে বললেন, না ঠাকুর, মিছে বকাবকি, আমি দেব না। আচ্ছা রে বেটা অবিনাশ, তোকে কি আমি একদিনও পাবো না? ব্যাস, পেয়েছি। রেজিস্ট্রি চিঠি একখানা এসেছে বেটার নামে, আজ 2 দিন হলো ওইখানেই পড়ে আছে। থাক বেটা ওইখানে পড়ে। বলিলাম, কিন্তু এ তোমার অন্যায় মাস্টার। অন্যায় বলিয়া মাস্টার আমার মুখের পানে কটমট করিয়া তাকিয়া ইয়া বলিল, তবে আর তুই লেখক কিসের রে? কি আর বলিব, চুপ করিলাম। কিন্তু রেজিস্ট্রি চিঠি ফেলিয়া রাখা যে অন্যায়, সে কথা বোধ করি রাখাল মাস্টার ভুলিতে পারিল না। তাই সে আবার আমাকে প্রশ্ন করিয়া বসিল, অন্যায় কিসের শুনি? সে যে অন্যায় করিলে সেটা বুঝি অন্যায় হলো না, আর আমার অন্যায়টাই অন্যায়? কি যে বলিব ঠিক বুঝিতে পারিলাম না। আমার চিঠি কয়খানি লইয়া উঠিবার উপক্রম করিতেছি, মাস্টার ধরিয়া বসিল, ও সব চলবে না, তুই বলে যা। বলিলাম, চাল সে না দেওয়ায় তোমার ক্ষতি কিছু হয়নি, কিন্তু এতে যদি তার ক্ষতি হয়? মাস্টার অন্যমনস্ক হইয়া কি যেন ভাবিতেছিল, জিজ্ঞাসা করিল, কিসে ক্ষতি হয়? চিঠিখানা ফেলে রাখায়? তাও তো বটে বলিয়া মাস্টার নীরবে বার কয়েক মাথা নাড়িয়া চুপ করিয়া থাকিয়া একটা দীর্ঘশ্বাস ফেলিয়া কহিল,
ঠিক বলেছিস, এই লেখক মানুষ কি না বুদ্ধিশুদ্ধি একটু আছে। উভয়ই চুপ। মাস্টার সহসা উঠিয়া দাঁড়াইল। হয়েছে তোর চিঠি নেওয়া? ঘাড় নাড়িয়া আমিও উঠিয়া দাঁড়াইলাম। অবিনাশের চিঠিখানা হাতে লইয়া মাস্টার বলিল, চল তবে নিজেই দিয়ে আসি। কাজ কি বাপু, রেজিস্ট্রি চিঠি, দরকারি তো হতে পারে, চল। দুজনে একসঙ্গে বাহির হইতেছিলাম। বাহিরে দরজার কাছে একজন হৃষ্টপুষ্ট লম্বা চওড়া সাঁওতাল ছোকরা দাঁড়াইয়া আছে। মাথায় বাবরি চুল, গলায় লাল কাঠির মালা, হাতে একটা বিড়ালের বাচ্চার মতো মেটে রঙের মরা খরগোশ। সাঁওতাল ছোকরাটিকে দেখিবা মাত্র রাখাল মাস্টারের মুখখানি শুকাইয়া এতটুকু হইয়া গেল। চৌকাঠের কাছে থমকিয়া দাঁড়াইয়া পড়িয়া বলিল, কে মুংরা, তুই আজও এসেছিস? বলিয়া দাঁত দিয়া ঠোঁট কামড়াইতে কামড়াইতে মাস্টার কি যেন বলিতে লাগিল। মুংরা বলিল, তেরি, রোজ রোজ পয়সা নাই আনতে, তবে তুই বলিস কেনে? অনুমানে ব্যাপারটা কতকটা বুঝিলাম। মুংরাকে জিজ্ঞাসা করিলাম, কত দাম? মুংরা দাম বলিবার আগেই মাস্টার বলিয়া উঠিল, নিবি তুই? আহা, খরগোশের মাংস বুঝলি কি না, ভারী সুন্দর। আমার বউ খুব ভালোবাসে, 2-3 মাস ধরে আমাকে বলছে, কিন্তু চাই এমন দিনে মুংরা আসে যে আমার হাতে পয়সাই থাকে না। আরও 2বার দুটো এনেছিল, তো ওই যে বললাম এমন দিনে আসে হতভাগা। দাম দাম আর বেশি কোথায়, দাম 2 আনা। পকেট হইতে একটি 2 আনি বার করিয়া মুংরার হাতে দিয়া বলিলাম, দে, আমাকে ওটা দিয়ে যা। মুংরা অত্যন্ত খুশি হইয়া হাসিতে হাসিতে 2 আনিটি হাত পাতিয়া গ্রহণ করিল। দাঁড়া তবে, দাঁড়া বলিয়া মাস্টার তাড়াতাড়ি ঘরের ভিতর ঢুকিয়া লোহার একটা লম্বা ছুরি আনিয়া বলিল, বেশ করে কেটে কুটে ওকে দিয়ে যা মুংরা, বাবু ছেলে মানুষ, কুটতে পারবে না বুঝলি। সেই তোরা যেমন করে কুটিস, যা আগে ওই ছোট তাল গাছটা থেকে একটা বাগড়ো কেটে আন, তারপর তালের এই পাতা দিয়ে বাবুকে জিনিসটা বেশ ভালো করে বেঁধে দিবি বুঝলি, বাবু হাতে করে ঝুলিয়ে বাড়ি নিয়ে যাবে। সম্মুখে ছোট তালের গাছ হইতে একটা বাগড়ো কাটিয়া আনিয়া মুংরা খরগোশ কাটিতে বসিল। মাস্টারের রেজিস্ট্রি চিঠি দিতে যাওয়া আর হইল না, বলিল, থাক, পিয়নের হাতে পাঠালেই চলবে। বলিয়া চৌকাঠির উপর চাপিয়া বসিয়া বলিতে লাগিল, মামার বাড়িতে যখন ছিলাম বন্দুক নিয়ে প্রায় শিকার করতে যেতাম বটে, কিন্তু একটা পাখিও কোনো দিন মারতে পারিনি। গুলি ছুঁড়তাম, ছোঁড়বার সময় মনে হতো, আহা কেন মারব, ব্যাস হাত যেত কেঁপে আর শিকার যেত ফসকে। একদিন একটা কুকুর মেরেছিলাম, মামার ছিল পায়রার শখ বুঝলি। বলিয়া মাস্টার চোখ বুজিয়া চুপ করিল। বিগত দিনের সুখৈশ্বর্যের স্মৃতি বোধ করি তাহার মনে পড়িল। কিয়ৎক্ষণ পরে চোখ চাহিয়া বলিল, বাড়িতে অনেকগুলো পায়রা ছিল, নানান রকমের পায়রা। একদিন একটা পায়রাকে বুঝি বেড়ালে ধরেছিল। পায়রাটা খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতো, ভালো করে উড়তে পারতো না। পাশের বাড়ির সুরেশের পোষা কুকুরটা একদিন ঝপ করে এসে তার ঘাড় ধরে ছাঁকানি দিয়ে দিলে পায়রাটাকে মেরে। আমার রাগ হয়ে গেল, জানিস তো আমার রাগ। ব্যাস, তৎক্ষণাৎ বন্দুক বের করে চালালাম গুলি। দড়াম করে লাগলো গিয়ে কুকুরটার পেটে। কাঁই কাঁই করে সে কি তার কান্না! ছুটে পালাবার চেষ্টা করছিল, আবার গুলি, ব্যাস খতম। কুকুরটা ছটফট করতে করতে গোঁ গোঁ করে আমার চোখের সম্মুখে মারা গেল। সে কি দৃশ্য! বলিয়া মাস্টার একবার শিহরিয়া উঠিয়া 2 হাতে মুখ ঢাকিয়া বলিল, সেই যে বন্দুক ছেড়েছি, জীবনে আর কোনো দিন। এই বলিয়া সেই যে মুখ ঢাকা দিয়া চুপ করিয়া রহিল, অনেকক্ষণ অবধি সে আর কথা কহিল না। তাহার গল্পটা আমার পকেটে পকেটেই ফিরিত। ভাবিলাম ইহাই উপযুক্ত সময়। বাহির করিয়া বলিলাম, গল্প তোমার খানিকটা আমি লিখেছি, শোনো। মুখে ঢাকা খুলিয়া মাস্টার বলিল, পড়। পড়িলাম। খানিকটা শুনিয়া ঘাড় নাড়িয়া বলিল, না, গল্প লিখতে তোরা জানিস না। জিজ্ঞাসা করিলাম, কেন? মাস্টার খানিকক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিল, না, দুঃখ তুই নিজে পাসনি তো কোনো দিন, দুঃখর কথা তুই লিখবি কেমন করে? আমি যদি লিখতে জানতাম তো দেখিয়ে দিতাম কেমন করে লিখতে হয়। আচ্ছা পড়, শুনি শেষ পর্যন্ত। শেষ পর্যন্ত শুনিয়া কি একটা কথা যেন সে বলিতে যাইতেছিল, হঠাৎ তাহার নজর পড়িল মুংরার দিকে। মাংস কুটিয়া সে তখন 2 জায়গায় ভাগ করিতেছে। মাস্টার জিজ্ঞাসা করিল, ও কি রে, 2 জায়গায় কেন? বলিলাম,
আমি বলেছি, একটা তোমার, একটা আমার। আমার বলিয়া সে আমার মুখের পানে তাকাইয়া বলিল, বললাম আমার কাছে পয়সা নেই। তুই আচ্ছা বোকা তো, 4টে পয়সাই বা আমি এখন পাই কোথায়? বললাম, পয়সা তোমাকে দিতে হবে না। মাস্টার সকরুণ দৃষ্টিতে একবার তাকাইল, তাহার পর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিল, 4টে পয়সা খরচ করবার ক্ষমতাও আজ আমার নাই। বলিতে বলিতে চোখ দুইটা তার জলে ভরিয়া আসিল। বলিল, দাঁড়া, গিন্নিকে দেখিয়া আনি। বলিয়া একটা ভাগ সে দুহাতে তুলিয়া লইয়া ভিতর গিয়া হাঁকিতে লাগিল, গিন্নি, ও গিন্নি। সেই অবসরে আমার ভাগটা লইয়া আমি পলায়ন করিলাম। যথাসম্ভব দ্রুতপদে অনেকখানি পথ চলিয়া আসিয়াছি, এমন সময় পশ্চাতে ডাক শুনিয়া তাকাইয়া দেখি রাখাল মাস্টার ছুটিতে ছুটিতে আমার পিছু ধরিয়াছে। সারা পথ ছুটিয়া আসিয়া সে হাঁপাইতে লাগিল। বলিল, পালিয়ে এলি যে, তোকে একবার আসতে হবে। বলিয়া সে আমার হাতখানি চাপিয়া ধরিল। বলিলাম, না, রাত হয়ে যাবে, আমি আর যাব না। মাস্টার কিছুতেই ছাড়িবে না। বলিল, যেতেই হবে তোকে। ব্যাপার কিছু বুঝিলাম না, বাধ্য হইয়া ফিরিতে হইল। হাতে ধরিয়া আমাকে পোস্ট অফিসের ভিতরে লইয়া গিয়া মাস্টার হাঁকিল, ধরে এনেছি গিন্নি। ওগো ও শ্রীমতী, কোথায় গেলে? মাথায় একটুখানি ঘোমটা টানিয়া শ্রীমতী আসিয়া দাঁড়াইল। হাতে এক গ্লাস জল আর একটা ছোট পাথরের বাটিতে খানচারেক বাতাসা। মাস্টার বলিল, একটু জল। পাছে দুঃখ পাই বলিয়া বাতাসা কয়টি চিবাইয়া জল খাইলাম। মাস্টার হাঁকিল, পান, পান কোথা? বলিয়াই সে নিজের ভুল শুধরাইয়া লইল। বলিল, ও পান তো নেই বাড়িতে, পান আমরা দুজনেই খাই না। আচ্ছা দাঁড়া দেখি। বলিয়া কি যেন আনিবার জন্য মাস্টার ভিতরে যাইতেছিল, কিন্তু তাহাকে যাইতে হইল না। পিতলের একটি রেকাবির উপর 4টি কাটা সুপারি ও কতগুলি মৌরি লইয়া হাসিতে হাসিতে তাহার স্ত্রী ঘরে ঢুকিল। রেকাবি হইতে সুপারি লইতে গিয়া একবার চাহিয়া দেখিলাম আয়ত দুটি চক্ষু, ম্লান একটুখানি হাসি, গৌরবর্ণ কৃষাঙ্গী যুবতী। দেখিলে সুন্দরী বলিয়া ভ্রম হয়, তবে সৌন্দর্য যে একদিন তাহার ছিল তাহাতে আর কোনো সন্দেহ রহিল না। দুঃখে দারিদ্র্যে সে সৌন্দর্য আজ তাহার ম্লান হইয়া গিয়াছে। ভাবিলাম, গল্পে যে জায়গায় তাহাকে কুৎসিত লিখিয়াছি সে জায়গাটি কাটিয়া দিব। বলিলাম, নমস্কার, আজ আসি। মাস্টার গৃহিণী হাসিয়া প্রতি নমস্কার করিল না, কোনো কথা বলিল না, ম্লান একটু হাসিয়া মাত্র তাহার জবাব দিল। এই মেয়ে যে কেমন করিয়া মাস্টারের জীবন দুর্বহ করিয়া তুলতে পারে তাহাই ভাবিতে ভাবিতে বাহির হইয়া আসিলাম। মাস্টারও আমার সঙ্গে সঙ্গে চলিতে লাগিল। কিয়দ্দূর আসিয়া মাস্টার হাসিয়া আমার কাঁধে হাত দিয়া জিজ্ঞাসা করিল, দেখলি? কি দেখিলাম সে প্রশ্ন করিবার প্রয়োজন বোধ করিলাম না। ঘাড় নাড়িয়া বলিলাম, হ্যাঁ। মাস্টার বলিল, দেখ, আমার গল্পের ভেতর সেই যে এক জায়গায় লিখেছিস ও আমাকে ভালোবাসে না, ওটা কেটে দিস। বলিলাম, নিশ্চয়ই। ভাবিলাম গল্পটা আগাগোড়া ছিঁড়িয়া ফেলিয়া আবার নূতন করিয়া লিখিব। কত রকম ভালোবাসার গল্প যে হয়, তো এও আর এক ভালোবাসা। শৈলজানন্দ মুখোপাধ্যায়ের লেখা অসমাপ্ত গল্পটি শুনছিলেন। কেমন লাগলো জানাবেন অবশ্যই। ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন। আর এরকম নানান স্বাদের গল্প শোনার জন্য বা আবৃত্তি সংক্রান্ত আলোচনা, শ্রুতি নাটক এসব শোনার জন্য আমার এই রিসাইটেশন অ্যান্ড মোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।